এবার আমরা একটা কোষ প্রাচীরের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের জানতে হবে ভৌত গঠন কি এবং রাসায়নিক গঠন কি। কোনো জিনিসের বাহ্যিক গঠনটাকে বলা হয় তার ভৌত গঠন, এবং সেই জিনিসটা কোন কোন রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত সেই গঠনটাকে বলা হয় তার রাসায়নিক গঠন। ধরা যাক আমার এই শার্টের মধ্যে হাত আছে, কলার আছে, বোতাম আছে। এই গঠনটাকে বলা হচ্ছে শার্টের ভৌত গঠন। এবং এই শার্টটা সুতা দিয়ে গঠিত, সুতা আবার সেলুলোজ দিয়ে গঠিত, সেলুলোজ আবার গ্লুকোজ দিয়ে গঠিত, গ্লুকোজ আবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত। এভাবে কোন রাসায়নিক বস্তু দ্বারা আমার এই শার্টটা গঠিত সে আলোচনাটাকে কিন্তু বলা হয় শার্টের রাসায়নিক গঠন। তোমরা বুঝতে পারছো আমরা কোষ প্রাচীরের মধ্যে কোন কোন অংশগুলো আছে সেটা জানবো, সেটা হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন। আর কোষ প্রাচীরের মধ্যে কোন কোন রাসায়নিক পদার্থগুলো পাওয়া যায় সেটা আমরা জানবো, সেটা হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। ধরা যাক এখানে দুইটা কোষ আছে, এইটা একটা কোষ, এটা আরেকটা কোষ। এখানে আমরা দুটা কোষ দেখতে পাচ্ছি। কোষের চারপাশ দিয়ে আমরা যে আবরণটা দেখতে পাচ্ছি না, এই আবরণটা, এটা কিন্তু কোষ ঝিল্লি, কোষ প্রাচীর না, এটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ প্রাচীরটা কোথায় থাকে? কোষ প্রাচীর থাকে দুটা কোষের মাঝে, এই জায়গাতে থাকে হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের মধ্যে অনেকগুলো লেয়ার আছে, সেই লেয়ারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, কোষ প্রাচীরের সবচেয়ে ভেতরের দিকে এই লেয়ারটা থাকে, একটা পাতলা লেয়ার থাকে, অনেকটা আঠালো পদার্থ দ্বারা তৈরি এই লেয়ারটা। দুটা কোষের মাঝে থাকবে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের মাঝে থাকবে এই লেয়ারটা, খুব পাতলা আঠালো একটা লেয়ার। এই জন্য এই লেয়ারটাকে বলা হয় মধ্য পর্দা। এই লেয়ারের নাম হলো মধ্য পর্দা। দুটা কোষের মাঝে পর্দার মতো করে রয়েছে বলে এটার নাম হলো মধ্য পর্দা। ঠিক আছে, এখন মধ্য পর্দার উপরে কোষ প্রাচীরের আরেকটা স্তর তৈরি হয়। মধ্য পর্দার উপরে কোষ প্রাচীরের আরেকটা স্তর তৈরি হয়। লক্ষ্য করো, মধ্য পর্দার উপরে কোষ প্রাচীরের আরেকটা স্তর তৈরি হয়। ধরা যাক হলো এটা সেই স্তর, এপাশে এরকম একটা স্তর তৈরি হলো। মধ্য পর্দার উপরে এপাশে আরেকটা স্তর তৈরি হলো। ঠিক আছে, এই যে হলুদ রঙের যে স্তরটা আমি দিলাম, এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম হলো প্রাথমিক কোষ পর্দা। এটার নাম হলো প্রাথমিক কোষ পর্দা। তাহলে মনে রাখতে হবে, দুটা কোষের সবচেয়ে মাঝখানে যে পর্দাটা থাকে তার নাম হলো মধ্য পর্দা। মধ্য পর্দার উপরে কোষ প্রাচীরের যে স্তরটা থাকে তার নাম হলো প্রাথমিক কোষ পর্দা। তারপরে দেখো আরো দিন যায়, আস্তে আস্তে আরো দিন যায়, তখন প্রাথমিক কোষ পর্দার উপরে আরো স্তর তৈরি হতে থাকে। এই যে একটা স্তর তৈরি হলো, প্রাথমিক কোষ পর্দার উপরে আরো স্তর তৈরি হতে থাকে। এই যে দেখো আরো একটা স্তর তৈরি হলো। এভাবে স্তর তৈরি হতেই থাকে, অনেক স্তর তৈরি হয়। প্রাথমিক কোষ পর্দার উপরে আরো অনেক এরকম স্তর তৈরি হতে থাকে। এই যে একটা স্তর, এই যে আরেকটা স্তর। তোমাদের মনে রাখতে হবে, প্রাথমিক কোষ পর্দার উপরে যে স্তরগুলো তৈরি হচ্ছে না, এই যে গোলাপি রং দিলাম আমি, এইগুলোকে বলা হবে গৌণ কোষ পর্দা বা সেকেন্ডারি সেল ওয়াল। এদের নাম হলো গৌণ কোষ পর্দা বা কোষ প্রাচীর। মোটমাট একটা কোষ প্রাচীরে এই তিনটা লেয়ার থাকে। সবচেয়ে মাঝে থাকে মধ্য পর্দা, তার উপরে থাকে প্রাথমিক কোষ পর্দা, তার উপরে থাকে হচ্ছে গৌণ কোষ পর্দা। এই হচ্ছে কোষ প্রাচীরের ভৌত স্ট্রাকচার। এখন একটা ঝামেলা তোমরা লক্ষ্য করো, গৌণ কোষ পর্দাগুলো কিন্তু আরও বাড়তে পারে। গৌণ কোষ পর্দা আরও যত বাড়বে, ধরা যাক গৌণ কোষ পর্দা আরও একটু বাড়লো, তখন সে কিন্তু কোষের অল্প একটু অংশ দখল করে নিল। গৌণ কোষ পর্দাগুলো যদি বড় হতে থাকে, আস্তে আস্তে লেয়ারগুলো বাড়তে থাকে, তখন কোষ কিন্তু চাপায় পড়ে যায়। কোষ চাপা পড়ে চ্যাপ্টা হয়ে যায়, মানে কোষের জায়গা কমে যায়। গৌণ কোষ পর্দা যত বেশি বাড়ে, কোষ প্রাচীর তত বেশি মোটা হয়। একটা উদ্ভিদের যত বয়স বাড়ে, উদ্ভিদ কোষের যত বয়স বাড়ে, গৌণ কোষ প্রাচীর তত বেশি মোটা হয়। তখন কোষ প্রাচীরটা প্রচণ্ড শক্ত হয়ে যায় এবং এই কোষটাই বরং নষ্ট হয়ে যায় গৌণ কোষ প্রাচীরের চাপে। মনে রাখতে হবে, কোষের সবচেয়ে কাছে কে রয়েছে? গৌণ কোষ পর্দা। আর কোষ থেকে সবচেয়ে দূরে কে রয়েছে? মধ্য পর্দা। বুঝতে পারছো? আমরা কোষ প্রাচীরের একটা ছবি বইয়ে দেওয়া আছে, ওটা ভালো করে দেখবো, ওটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এই হচ্ছে মোটামুটি কোষ প্রাচীরের স্ট্রাকচার বা ভৌত গঠন। কোষ প্রাচীরের তিনটা স্তর, মাঝখানে স্তরের নাম হলো মধ্য পর্দা, তার উপরে যে স্তর তার নাম হলো প্রাথমিক কোষ পর্দা, এবং তার উপরে যে স্তরগুলা তাদের নাম হলো গৌণ কোষ পর্দা। ঘটনা এখানেই শেষ না। এই কোষ যদি এই কোষের সঙ্গে যোগাযোগ করতে চায় তখন কি হবে? এতগুলো লেয়ার ভেদ করে তো কোনো জিনিসপত্র যাওয়া আসা করতে পারবে না। তাহলে উপায় কি? উপায়টা এবার আমরা বুঝবো। লক্ষ্য করো,
দেখো একটা আমরা এখানে গর্ত বা দরজা তৈরি করছি, এই দরজাতে একটা ঝামেলা আছে, খেয়াল করো। এখানে দেখো মধ্য পর্দাটা কিন্তু ঠিকই আছে, মধ্য পর্দা আছে, কিন্তু প্রাথমিক কোষ পর্দা, গৌণ কোষ পর্দা সেগুলো কিন্তু নাই। এই জায়গাতে কি হয়েছে বলতো, শুধু মধ্য পর্দা আছে, প্রাথমিক কোষ পর্দা এবং গৌণ কোষ পর্দা এগুলা কিন্তু নাই। এখানে শুধু মধ্য পর্দা আছে, প্রাথমিক কোষ পর্দা এবং গৌণ কোষ পর্দা এগুলা কিন্তু নাই। এরকম জায়গাকে কিন্তু আমরা বলবো কূপ। এখানে গর্ত তৈরি হয়েছে, কূপ তৈরি হয়েছে, এই জায়গাটাকে আমরা বলবো হলো কূপ। ইংরেজিতে বলা হয় পিট। কূপ বা পিটের সংজ্ঞা কি তাহলে বলতো, কোষপ্রাচীরের কিছু স্থানে শুধু মধ্য পর্দা থাকে, প্রাথমিক কোষ পর্দা এবং গৌণ কোষ পর্দা থাকে না, এই জায়গাটাকেই বলছি আমরা হচ্ছে কূপ বা পিট। এখন এই কূপ বা পিঠে আরও ছোট ছোট কিছু নল আছে, লক্ষ্য করো, কূপ বা পিঠে ছোট ছোট কিছু নল আছে, কূপ বা পিঠে ছোট ছোট কিছু নল আছে। এই যে দেখো, এই যে একটা নল, ছোট নল, এই যে দেখো আরেকটা ছোট নল। এই নলগুলা কি করছে বলো, দুই প্রান্তকে সংযোগ স্থাপন করে দিচ্ছে, দুই প্রান্তকে সংযুক্ত করছে, দুইটা কোষের মধ্যে যোগাযোগ তৈরি করে দিচ্ছে। এই নলগুলোকে আমরা বলবো হচ্ছে প্লাজমোডেসমাটা। ডেসমাটা, এই নলগুলোকে আমরা বলবো হচ্ছে প্লাজমোডেসমাটা। তার মানে তোমরা মনে রাখবে, কূপ এলাকায় কিছু সূক্ষ্ম নল থাকে, কূপ এলাকায় কিছু সূক্ষ্ম নল থাকে, যে নলগুলোর মাধ্যমে দুইটা কোষের মধ্যে যোগাযোগ রক্ষা হয়, দুইটা কোষের মধ্যে পদার্থের আদান প্রদান ঘটে। এই পদার্থের আদান প্রদান করতে দেওয়া যে নলগুলো রয়েছে তাদের নামই হলো প্লাজমোডেসমাটা। খুবই সহজ ব্যাপার, এক ধরনের টানেলের মতো কাজ করে, দুটো কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে দেয় প্লাজমোডেসমাটা। সহজ ব্যাপার না? কূপ তাহলে কি বলো, কূপ হচ্ছে এই গর্তটার নাম, এই গর্তর জায়গাটার নাম হলো কূপ। আর গর্তের ভেতর দিয়ে যে নলগুলা প্রবাহিত হয়েছে দুটা কোষের ভেতর দিয়ে, সেটার নাম হচ্ছে কি প্লাজমোডেসমাটা। দুটা কোষের মধ্যে যোগাযোগ করে দেয় হচ্ছে প্লাজমোডেসমাটা। এই যে প্লাজমো শব্দের মানে হচ্ছে প্রোটোপ্লাজম, প্লাজমো শব্দের মানে হচ্ছে প্রোটোপ্লাজম, এই প্লাজমো মানে হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই যে ডেসমাটা মানে হচ্ছে সংযোগ স্থাপন করে দেওয়া, সংযোগ। তার মানে প্লাজমোডেসমাটা কি করে বলো, দুইটা কোষের প্রোটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপন করে দেয়। বুঝছো, এই হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন। কোষ প্রাচীরের ভৌত গঠন যদি আমরা পড়তে যাই, এই লেয়ারগুলোই পাবো, এই জিনিসপত্রগুলোই পাবো। সবাই বুঝতে পেরেছো ব্যাপারগুলা? মধ্য পর্দা থাকবে একদম মাঝে, একটা সিমেন্টের মতো কাজ করবে, এটা দুটা কোষকে এটা সংযুক্ত করে দিবে, মধ্য পর্দা এইটা। মধ্য পর্দার উপরে যে স্তরগুলো তৈরি হয় কোষ প্রাচীরের, তার নাম প্রাথমিক কোষ পর্দা বা প্রাইমারি সেল ওয়াল। তার উপরে অনেক লেয়ার তৈরি হতে পারে, যাদের নাম হলো গৌণ কোষ পর্দা বা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। কিছু জায়গায় গর্ত থাকে, শুধু মধ্য পর্দা থাকে, অন্য লেয়ারগুলো নাই, তার নাম কূপ। কূপের ভেতর দিয়ে নল থাকে, যারা দুই প্রান্তকে সংযুক্ত করে দেয়, তাদের নাম হলো প্লাজমোডেসমাটা। ঠিক আছে, ভৌত গঠন এইটাই। এবার রাসায়নিক গঠন কি? রাসায়নিক গঠন হচ্ছে এই জিনিসগুলো কোন কোন কেমিক্যাল দ্বারা গঠিত, সেটাই হচ্ছে রাসায়নিক গঠন। একটু লক্ষ্য করো সবাই। ধরা যাক এখানে হচ্ছে মধ্য পর্দা, দেখো এই যে মধ্য পর্দাটা আছে না, এই যে মধ্য পর্দা, এই মধ্য পর্দাটা আসলে কোন ধরনের কেমিক্যাল দ্বারা গঠিত? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই মধ্য পর্দা নামের লেয়ারটা, এই মধ্য পর্দা নামের লেয়ারটা পেকটিন নামক এক ধরনের পদার্থ দ্বারা গঠিত। তাহলে মধ্য পর্দা কি দিয়ে গঠিত? পেকটিন দিয়ে গঠিত। মধ্য পর্দা হচ্ছে পেকটিন নামক এক ধরনের পদার্থ দ্বারা গঠিত। তাহলে এটাই রাসায়নিক গঠন। মধ্য পর্দার রাসায়নিক পদার্থের নাম কি? পেকটিন। ঠিক আছে, প্রাথমিক কোষ পর্দা কি দিয়ে গঠিত? এই যে প্রাথমিক কোষ পর্দা, যে হলুদ রঙের লেয়ারটা, এটাই তো প্রাথমিক কোষ পর্দা, তাই না? এটা কি দিয়ে তৈরি? এই হলুদ রঙের লেয়ারটা প্রাথমিক কোষ পর্দা, সেটা কি দিয়ে তৈরি? প্রাথমিক কোষ পর্দা কি দিয়ে তৈরি আমাদের মনে রাখতে হবে। এটা সাধারণত সেলুলোজ দ্বারা তৈরি হয়, এটা সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি হয়। প্রাথমিক কোষ পর্দা সেলুলোজ দিয়ে তৈরি হয়, তবে সেলুলোজের মতো আরো কিছু পদার্থ থাকতে পারে যাদের নাম হলো হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। প্রাথমিক কোষ পর্দা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে গঠিত। ঠিক আছে, এবার গৌণ কোষ পর্দা কি দিয়ে গঠিত? এই যে এই লেয়ারগুলো, এক্সট্রা লেয়ারগুলোর নাম হলো গৌণ কোষ পর্দা, তারা কি দিয়ে গঠিত? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন গৌণ কোষ পর্দাতেও মেইনলি সেলুলোজই থাকে। দেখো আমরা কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীর পড়ছি, অন্য জীবের কিন্তু কোষ প্রাচীরের গঠন আলাদা। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা এরকম,
গৌণ কোষ পর্দাতেও সেলুলোজ থাকে, হেমিসেলুলোজও থাকতে পারে, হেমিসেলুলোজও থাকে, কিন্তু লিগনিন বলে এক ধরনের পদার্থ থাকে। তোমরা মনে রাখবে এই লিগনিন নামক পদার্থটা কিন্তু কোষপ্রাচীরকে খুব শক্ত করে। গৌণ কোষ পর্দা খুব শক্ত, এর কারণ কি? সেখানে লিগনিন রয়েছে। লিগনিন কিন্তু কোষপ্রাচীরকে শক্ত বানায়। এছাড়া সুবেরিন নামক এক ধরনের পদার্থ থাকতে পারে। এই তো এই জিনিসগুলো সাধারণত হচ্ছে গৌণ কোষ পর্দাতে থাকে। কুপের এবং প্লাজমোডেসমাটার তো এরকম কেমিক্যাল কম্পোজিশনের নাম পড়ার দরকার নাই, আমরা এই কয়টাই শুধু মনে রাখবো। তাহলে ভৌত গঠন কি ছিল, তার বাহ্যিকভাবে কোন কোন অংশগুলো ছিল সেটাই ভৌত গঠন আমরা জেনেছি। রাসায়নিক গঠন কি, সে কোন কোন রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত সেটাই হলো রাসায়নিক গঠন, সেটাও তো আমরা জানলাম। মধ্য পর্দাতে রয়েছে পেকটিন, প্রাথমিক কোষ পর্দাতে রয়েছে সেলুলোজ হেমিসেলুলোজ, গৌণ কোষ পর্দাতে রয়েছে সেলুলোজ হেমিসেলুলোজ, সঙ্গে লিগনিন সুবেরিন এগুলা। বুঝছো সবাই? এবার এই কোষ প্রাচীরের স্ট্রাকচারটা আমরা বইয়ের ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। ভালো করে তোমরা বোঝো। দেখো এই যে ছোট্ট জায়গাটা আছে না, এটাই হচ্ছে একটা কোষ। এটা একটা কোষ, ধরা যাক এখানে রয়েছে আরেকটা কোষ, দুটা কোষ আছে। এটা একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে। দুটা কোষের সবচেয়ে মাঝখান দিয়ে যে দেয়ালটা থাকে তার নাম হলো মধ্য পর্দা। দুটা কোষের সবচেয়ে মাঝখান দিয়ে এই দেয়ালটা আছে, এটাই হচ্ছে তাহলে মধ্য পর্দা। আমরা এখানে কিন্তু জেনেছি দুটা কোষের সবচেয়ে মাঝখান দিয়ে যে দেয়ালটা তার নামই কিন্তু মধ্য পর্দা। তারপরে দেখো মধ্য পর্দার উপরে কিছু স্তর আছে। এই মধ্য পর্দার উপরে দেখা যায় এই স্তরটা আছে। এই স্তরটার নাম তাহলে কি? এই স্তরটার নাম হলো প্রাথমিক প্রাচীর বা প্রাথমিক কোষ পর্দা। বুঝতে পারছো? সবচেয়ে মাঝখানে এটা একটা কোষ, এটা একটা কোষ, দুটা কোষের সবচেয়ে মাঝখানে রয়েছে হলো মধ্য পর্দা, তার উপরে যে লেয়ারটা তার নাম হলো প্রাথমিক কোষ প্রাচীর। ওকে, এবার বুঝো। প্রাথমিক কোষ প্রাচীরের উপরে থাকবে হচ্ছে গৌণ কোষ প্রাচীর। কোন কালার দিয়েছিলাম? বেগুনি কালার দিয়েছিলাম। ওকে, গৌণ কোষ প্রাচীর কোনগুলা? তাহলে এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলা, এই জিনিসগুলা, এই জিনিসগুলা, এই যে এইগুলা, এগুলা, এগুলা, এগুলাই হচ্ছে গৌণ কোষ প্রাচীর। বুঝতে পারছো? তাহলে এখানে একটা কোষ, এখানে একটা কোষ, দুটা কোষের সবচেয়ে মাঝখানে হলো মধ্য পর্দা, তার উপরে রয়েছে প্রাথমিক কোষ পর্দা, তার উপরে রয়েছে গৌণ কোষ পর্দা। গৌণ কোষ পর্দা দেখো এত বেশি তৈরি হয়েছে যে কোষ অনেক ছোট, কোষ প্রাচীরে অনেক মোটা হয়ে গেছে তুলনামূলকভাবে, কোষ অনেক ছোট। এখানে যেটা বলা হচ্ছে গৌণ কোষ প্রাচীরকে আসলে 3টা লেয়ারে ভাগ করা হয়েছে। দেখো এরকম, এখানে কয়টা লেয়ার? 1 2 3 4 5, 5টা লেয়ার আমি দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি 3টা লেয়ারে ভাগ করেছে। কোষের সবচেয়ে কাছে যে লেয়ারটা আছে তার নাম হলো অন্তঃস্তর, তারপরে যে স্তরটা তার নাম মধ্য স্তর, এবং বাইরের দিকের যে স্তরটা তার নাম হলো বহিঃস্তর। যে এখানে বোঝো আরো সহজ লাগবে। দেখো 3টা স্তরে ভাগ করা হয়েছে। সবচেয়ে ভেতরের দিকের যে স্তরটা সেটার নাম দেওয়া হয়েছে অন্তঃস্তর। অন্তঃস্তর মাঝে, তার মাঝে যে স্তরটা তার নাম হলো মধ্য স্তর, এবং সবচেয়ে বাইরের দিকে যে স্তরটা থাকবে তার নাম হলো বহিঃস্তর। এই তো এই 3টা স্তরকে একসাথে বলা হয় গৌণ কোষ প্রাচীর বা গৌণ কোষ পর্দা। এই 3টা স্তর মিলেই হচ্ছে গৌণ কোষ প্রাচীর। দেখো এই কোষ পর্দা আর কোষ প্রাচীর ব্যাপারটা মোটামুটি একই। তাহলে এই ছবিটা আসলে কি বোঝানো হয়েছে সবাই বুঝতে পারছো? এটা কোষ, সবচেয়ে দূরে রয়েছে মধ্য পর্দা, তারপর রয়েছে প্রাথমিক কোষ পর্দা, তারপরে যে এই লেয়ারগুলা এগুলা হচ্ছে গৌণ কোষ পর্দা। এই জিনিসটাকে এখানে লম্বচ্ছেদ আকারে দেখানো হয়েছে। কোষ প্রাচীরের স্তরগুলোকে লম্বচ্ছেদ আকারে দেখানো হয়েছে, অর্থাৎ আমি এখানে যে ছবিটা এঁকেছি ওটাই এখানে দেখানো হয়েছে একটু অন্যভাবে। সেম জিনিসই কিন্তু দেখো, ধরা যাক এখানে একটা কোষ রয়েছে, এখানে একটা কোষ রয়েছে, দুটা কোষের সবচেয়ে মাঝখানে আছে মধ্য পর্দা, তার উপরে থাকবে বা তার পরে থাকবে হলো প্রাথমিক কোষ প্রাচীর, তারপরে থাকবে এই লেয়ার, এই লেয়ার, এই লেয়ার, এগুলা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। বুঝতে পারছো? একই জিনিসই। এবার আমরা কোষ প্রাচীরের ব্যাপারে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব। এই ব্যাপারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। অলরেডি আমরা পড়েছি, তারপরও এই তথ্যগুলো আমরা একটু পূরণ করব। এগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে নিও, সবগুলো তথ্যই দরকারি। এমসিকিউ আসে, সিকিউ আসে। প্রথম থেকে শুরু করি। দেখো প্রথমে কোষ প্রাচীরের বৈশিষ্ট্যগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে জেনেছি কোষের চারপাশে কোষ প্রাচীর থাকে এবং এই কোষ প্রাচীরটা কিন্তু মৃত। কোষ প্রাচীর কিন্তু মৃত, কোষ প্রাচীর কিন্তু মৃত একটা আবরণ। এই কোষ প্রাচীর আবরণটা কিন্তু খুব শক্ত এবং পুরু, তাই না? কোষ প্রাচীর কিন্তু খুবই শক্ত। ওই যে কোষ প্রাচীরের সেকেন্ডারি সেল ওয়াল রয়েছে বা গৌণ কোষ প্রাচীর রয়েছে সেটা কিন্তু খুব শক্ত। ওভারঅল কোষ প্রাচীরটাও কিন্তু খুবই শক্ত এবং পুরু।
কোষ প্রাচীরটা কিন্তু খুবই শক্ত এবং পুরু। লাস্টে আমরা মনে রাখবো কোষ প্রাচীরের মধ্যে প্লাজমোডেসমাটা থাকলে কোষ প্রাচীরের ভেতর দিয়ে জিনিসপত্র যাতায়াত করতে পারে, তবে কোষ প্রাচীরটা একদমই অভেদ্য, কোষ প্রাচীরের ভেতর দিয়ে কিছু যাতায়াত করতে পারে না। প্লাজমোডেসমাটার ভেতর দিয়ে জিনিসপত্র যাতায়াত করতেই পারে, কোষ প্রাচীরটা কিন্তু পুরোপুরি অভেদ্য। কোষ প্রাচীর হচ্ছে অভেদ্য। এই তো এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মনে রাখবো, এগুলো খুবই জরুরি বৈশিষ্ট্য, এমসিকিউ আসে, এখান থেকে কিন্তু এমসিকিউ হয় যে কোন আবরণটা অভেদ্য। তাহলে তোমরা উত্তর দিবে কোষ প্রাচীর অভেদ্য। কোন আবরণটা মৃত? কোষ প্রাচীর মৃত। জীবিত আবরণ কোনটা বলো? কোষ ঝিল্লি। এবং কোষ ঝিল্লি কিন্তু অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য, তোমরা আগেই পড়েছো। ওকে, এবার একটু বোঝার চেষ্টা করো কোষ প্রাচীরের স্তর। কোষ প্রাচীরের কয়টা স্তর আছে আমরা আগে দেখেছি। দেখো কোষ প্রাচীরে কি কি স্তর রয়েছে? মধ্যপর্দা, প্রাথমিক কোষ পর্দা এবং গৌণ কোষ পর্দা। এই তো তিনটাই তো স্তর। লিখে ফেলি, কোষ প্রাচীরে কোন কোন স্তর রয়েছে? মধ্যপর্দা রয়েছে, পর্দা রয়েছে, বানান একটু ভুল করলাম, মধ্যপর্দা রয়েছে, প্রাথমিক কোষ পর্দা রয়েছে, প্রাথমিক কোষ প্রাচীর বা কোষ পর্দা রয়েছে এবং গৌণ কোষ প্রাচীর বা কোষ পর্দা রয়েছে। এই তো তিনটাই তো স্তর কোষ প্রাচীরে। তাহলে তিনটা স্তর, মধ্যপর্দা, প্রাথমিক কোষ প্রাচীর এবং গৌণ কোষ প্রাচীর। ঠিক আছে, মধ্যপর্দা, প্রাথমিক কোষ পর্দা এবং গৌণ কোষ পর্দা, তিনটাই স্তর। রাসায়নিক গঠন, কোষ প্রাচীরে কোন কোন রাসায়নিক পদার্থ পাওয়া যায় আমরা ইতোমধ্যে জেনেছি না বলো? কোষ প্রাচীরে কি কি রয়েছে? মধ্যপর্দাতে আছে পেকটিন, প্রাথমিক পর্দাতে রয়েছে সেলুলোজ হেমিসেলুলোজ, আর গৌণ কোষ পর্দাতে রয়েছে সেলুলোজ হেমিসেলুলোজ, সঙ্গে লিগনিন সুবেরিন এগুলাও রয়েছে, তাই না? লিখে ফেলি। ওকে, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, কোষ প্রাচীরের মধ্যে কোন কোন রাসায়নিক পদার্থগুলো পাওয়া যায়? পেকটিন পাওয়া যায় মধ্যপর্দাতে, মধ্যপর্দাতে থাকে পেকটিন। প্রাথমিক কোষ প্রাচীরে থাকে সেলুলোজ হেমিসেলুলোজ, এখানে থাকে সেলুলোজ এবং হেমিসেলুলোজ। সেলুলোজ এবং হেমিসেলুলোজ, সঙ্গে গৌণ কোষ প্রাচীরে আরো কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে, যেমন লিগনিন থাকে, সুবেরিন থাকে। লিগনিন থাকে, সুবেরিন থাকে। এই তো এই লেয়ারগুলোই কিন্তু এই কেমিক্যাল পদার্থগুলোই কিন্তু বিভিন্ন লেয়ারের মধ্যে থাকে, তাই না? তাহলে রাসায়নিক গঠনটা হয়ে গেল। কূপ কি? কূপ কি এবার আমরা জানবো। কূপ ব্যাপারটা কি? কোষ প্রাচীরে যে স্থানে শুধু মধ্যপর্দা থাকে, প্রাথমিক এবং গৌণ কোষ প্রাচীর থাকে না, তার নামই কিন্তু কূপ। যে এই জায়গাটা কূপ না, শুধু মধ্যপর্দা আছে, প্রাথমিক এবং গৌণ কোষ পর্দা নাই, এই জায়গাটার নামই হলো কূপ। তাহলে আমি লিখে ফেলি সংজ্ঞাটা, ভালো করে লিখে ফেলি। যে স্থানে শুধু শুধু কি থাকে? মধ্যপর্দা থাকে। যে স্থানে শুধু মধ্যপর্দা থাকে, প্রাথমিক এবং গৌণ কোষ পর্দা থাকে না, প্রাথমিক এবং গৌণ কোষ প্রাচীর নাই বা কোষ পর্দা নাই, তাকেই বলা হয় কিন্তু কূপ। ঠিক আছে, সংজ্ঞাটা অনেকটা এরকম। কোষ প্রাচীরের যে স্থানে শুধু মধ্যপর্দা আছে, প্রাথমিক এবং গৌণ কোষ প্রাচীর নাই, তার নামে কিন্তু কূপ। আমরা তো আগেই দেখেছি, এই যে এই জায়গাটা শুধু মধ্যপর্দা আছে, প্রাথমিক এবং গৌণ কোষ প্রাচীর নাই, এই জায়গাটার নামই হচ্ছে কূপ এলাকা। তারপরে প্লাজমোডেসমাটা কাকে বলা হচ্ছে? কোষ প্রাচীরের মধ্যে যে সূক্ষ্ম নলগুলা দুটা কোষের সাইটোপ্লাজমকে বা প্রোটোপ্লাজমকে সংযুক্ত করে, যে সূক্ষ্ম নলগুলা পরপর পাশাপাশি দুইটা কোষকে সংযুক্ত করে, তারাই হলো প্লাজমোডেসমাটা। তাহলে প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা কি বলো? যে সূক্ষ্ম নালিকাগুলো পাশাপাশি কোষকে সংযুক্ত করে, পাশাপাশি কোষকে সংযুক্ত করে,
সংযুক্ত করে তারাই হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে যে সূক্ষ্ম নলগুলা পাশাপাশি দুটা কোষকে কানেক্ট করছে তারাই হলো প্লাজমোডেসমাটা। আমরা ইতিমধ্যে জেনেছি এই নলটা দুটা কোষকে সংযুক্ত করলে এটার নামই হলো প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটাই মানে হচ্ছে প্রোটোপ্লাজমকে সংযুক্তকারী। তারপরে দেখো উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, এটা আমাদের মনে রাখতে হবে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ নামক একটা পদার্থ দ্বারা গঠিত। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি, সেলুলোজ দ্বারা গঠিত। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণীদের কোষ প্রাচীর খুবই দারুণ একটা ব্যাপার, এটা অনেকেরই ভুল হয়। প্রাণীদের কোষ প্রাচীর কিন্তু নাই, প্রাণীদের কিন্তু কোনো কোষ প্রাচীরই নাই। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে কিনা? হ্যাঁ আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কিন্তু পেপটিডোগ্লাইকান নামক একটা পদার্থ দ্বারা গঠিত। তবে তোমাদের বইয়ে লেখা আছে, দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত বলা আছে? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এটাই লিখে ফেলি, এই প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইডকে একসাথে পেপটিডোগ্লাইকান বলা হয়। তাহলে বই যেটা আছে ওটাই লিখে ফেলি। ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? প্রোটিন, লিপিড, প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কিন্তু শর্করা, পলিস্যাকারাইড। প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। তোমরা মনে রাখবে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইডকে একত্রে পেপটিডোগ্লাইকান বলা হয়। ইন্টার এই কথাটা পাবে তোমরা। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এই জিনিসগুলো দিয়ে গঠিত, পেপটিডোগ্লাইকান দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক একটা পদার্থ দ্বারা গঠিত। খুব ভালো করে মনে রাখতে হবে, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দিয়ে গঠিত। লাস্টে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ কি? কি কাজ করে? কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষকে সুরক্ষা দেয়, এটাই কোষ প্রাচীরের কাজ। কোষকে আকৃতি দেয়, আকৃতি দেয়, কোষকে সুরক্ষা দেয় এবং কোষকে দৃঢ়তা দেয়। তাহলে কোষ প্রাচীর কি কি কাজ করে বুঝতে পারলে? কোষকে আকৃতি দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে এবং দৃঢ়তা প্রদান করছে। এই ব্যাপারগুলো তোমরা একটু কোষ প্রাচীরের ব্যাপারে মনে রাখবে। এবার আমরা একটু বই থেকে পড়ার চেষ্টা করি, বইয়ে কি কি লেখা আছে কোষ প্রাচীরের ব্যাপারে। বই থেকে আমরা একটু পড়ি, খুবই সহজ ব্যাপার, বই থেকে একটু দেখি। কোষ প্রাচীরের ব্যাপারে কি বলা হচ্ছে? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খুব ভালো করে মনে রেখো, কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার মানে শুধু উদ্ভিদ কোষের মধ্যেই কোষ প্রাচীর পাওয়া যায়, প্রাণী কোষে তো থাকে না। উদ্ভিদ কোষকে চিনতে পারি আমরা কোষ প্রাচীর দেখে। ধরা যাক একটা কোষের মধ্যে আমরা কোষ প্রাচীর দেখছি, তাহলে আমরা ডিসিশন নিব সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। কোষ প্রাচীর উদ্ভিদ কোষেই থাকে। তারপরে দেখো এই কথাটা একটু বোঝার চেষ্টা করো, কোষ প্রাচীর কিন্তু মৃত বা জড় বস্তু দ্বারা গঠিত। এটা কিন্তু আমরা একটু আগেই পড়লাম, একটু আগে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তোমাদের। কোষ প্রাচীর কিন্তু হচ্ছে মৃত। আমরা যখন প্রোটোপ্লাজম, তারপরে কোষের প্রোটোপ্লাস্ট এগুলো নিয়ে আলোচনা করছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম কোষ প্রাচীর কিন্তু মৃত। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, খুবই কমন কথা, আগেও আমরা জেনেছি প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তারপরে কি কি বলা হচ্ছে একটু দেখো তো। তারপরে বলা হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। বুঝলাম, এতে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ। আমি তো এগুলো লিখে দিয়েছি। কোষ প্রাচীরের মধ্যে কি কি রয়েছে? সেলুলোজ তো থাকবেই, এটাই মেইন, এটাই মেইন, এটাই প্রধান, এটাই হচ্ছে প্রধান, এটাই মেইন। কোষ প্রাচীরের মধ্যে এটা তো থাকবেই, সঙ্গে হেমিসেলুলোজ থাকবে, লিগনিন থাকবে, পেকটিন থাকবে, সুবেরিন থাকবে, ঠিক আছে? সবই আমি লিখে দিয়েছি। তবে ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক একটা পদার্থ দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক একটা পদার্থ দিয়ে গঠিত। অন্য তথ্যগুলো একটু বোঝার চেষ্টা করি। তারপর কি বলা হচ্ছে? কোষ প্রাচীরের প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট, মধ্য পর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে গৌণ কোষ প্রাচীর সৃষ্টি হয়। ওকে,
এখানে আমি যেভাবে ডিটেলসে একটু একটু করে বলেছি ওভাবে বলেনি, এই লাইন থেকে অনেকটা এভাবে ধারণা পাওয়া যাচ্ছে। প্রথমে মধ্যপর্দা থাকে, তারপরে এক স্তরের প্রাথমিক কোষপ্রাচীর থাকে। মধ্যপর্দার উপরে এক স্তরের প্রাথমিক কোষ প্রাচীর থাকে। সেই প্রাথমিক কোষপ্রাচীরের বিভিন্ন নিঃসৃত পদার্থ জমতে জমতে গৌণ কোষপ্রাচীরটা তৈরি হয়। দেখো এখানে দেখো, প্রথমে মধ্যপর্দা, তারপরে এক স্তরী প্রাথমিক কোষপর্দা, তার উপরে আস্তে আস্তে লেয়ার তৈরি হয়, সেগুলোকে বলি আমরা কিন্তু গৌণ কোষপর্দা। এই হলো ঘটনা, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখো, প্রথমে মধ্যপর্দা তৈরি হয়, তার উপরে এই যে হচ্ছে এক স্তরী প্রাথমিক কোষপ্রাচীর, তার উপরে পদার্থ জমতে জমতে গৌণ কোষপ্রাচীর তৈরি হয়। ওকে, তারপরে বোঝো, এই প্রাচীরের মধ্যে কিছু ছিদ্র থাকে যাদেরকে কূপ বলে। ছিদ্র থাকলে তাদেরকে কূপ বলে আমরা জেনেছি। কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে। আমি লিখেছি এটা। পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। আমরা ইতিমধ্যে জেনেছি প্লাজমোডেসমাটা হচ্ছে দুটো কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে দেয়। এটাই হলো কোষপ্রাচীরেরও কিন্তু একটা কাজ। তার মানে বুঝতে পারছো কোষপ্রাচীরের কাজগুলো কি কি? এটা কিন্তু খুব জরুরি, কোষপ্রাচীরের কাজগুলো কিন্তু খুব জরুরি। এখান থেকে সিকিউ আসে। কোষপ্রাচীরের কাজ আসলে তোমরা এভাবে লিখবে, এটা একটা পয়েন্ট আকারে লিখবে, পয়েন্ট পয়েন্ট করে দিই, এটা একটা পয়েন্ট আকারে লিখবে। কোষপ্রাচীর কি করছে? কোষকে দৃঢ়তা প্রদান করছে, একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোষের আকার আকৃতি বজায় রাখে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাশের কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পানি এবং খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। তারপরে একটা কোষকে দৃঢ়তা দেয়, এটা কি লেখা আছে? লেখা আছে। একটা কোষকে সুন্দর আকার আকৃতি দেয়। এগুলো সবই কিন্তু কোষপ্রাচীরের কাজ। কোষপ্রাচীরটা মোটা হলেই কিন্তু গাছের কাঠ তৈরি হয়। তার মানে কোষপ্রাচীর কিন্তু গাছের কাঠ গঠন করছে। সেই কাঠগুলো কিন্তু আমাদের নানান কাজে লাগে। তার মানে কোষপ্রাচীর কিন্তু গাছের তৈরি হলো, আমাদের অনেক কাজে লাগছে। কাঠ আমরা নানান কাজে ব্যবহার করছি না? কোষপ্রাচীর কিভাবে মানুষের জন্য গুরুত্বপূর্ণ এভাবে আলোচনা করো, তখন তুমি এভাবে লিখতে পারো। কোষপ্রাচীর থেকে কাঠ তৈরি হয়, কোষপ্রাচীর থেকে তৈরি হয় কাঠ, কোষপ্রাচীর থেকে তৈরি হয় কাঠ। এখন কাঠ আমাদের নানান কাজে লাগে। কি কি কাজে লাগে তোমরা একটু বানায় বানায় লিখতে পারবে। কোষপ্রাচীরের থেকে তৈরি হয় কাঠ, এবং কাঠ থেকেই কিন্তু আমরা অনেক আমাদের চাহিদা মেটাতে পারি। আমাদের ঘর বানাতে কাঠের ব্যবহার হয়, আমাদের ফার্নিচার বানাতে, আমাদের জামা কাপড় তৈরি করতে, আমাদের কাগজ তৈরি করতে, নানান কাজে কিন্তু কাঠ ব্যবহার করা হয়। কাজে কোষপ্রাচীর গাছের জন্য যেমন জরুরি, আমাদের জন্যও জরুরি।